আপনি যদি বোর্ড মিটিং এটা যদি আপনি বলতেন যে আজ থেকে 10 দিন আগে ডাকা বা 5 দিন আগে ডাকা এখন হচ্ছে, তাহলে আমাদের প্রশ্ন ছিল না। আমাদের প্রশ্ন বোর্ড মিটিং ডাকা নিয়ে না, আমাদের প্রশ্ন হচ্ছে আপনি এমন একটা গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য এই বোর্ড মিটিং ডাকছেন যেখানে সাথে আপনার পাস্ট সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আছে। আরেকটা ইস্যু হচ্ছে যে এই সরকারের সাথে কি লিঙ্ক আছে এখানে। আপনারা জানেন যে ব্যাংকের মালিকানা যে মানে কনসেন্ট্রেশন রোধ করার জন্য অন্যান্য ব্যবসার মালিকানা আপনি এক ব্যক্তি আপনি ব্যবসার শতভাগ মালিকানা হোল্ড করতে পারেন বা 5-7 জন মিলে করতে পারেন, কিন্তু ব্যাংকের মালিকানা ভিন্ন আছে। ভিন্ন বলতে কি, একটা ব্যাংকের 5%-এর নিচ পর্যন্ত আমাদের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শেয়ার হোল্ড করতে পারেন যে কেউ। যদি 5%-এর উপরে যায় এটাকে বলা হচ্ছে সিগনিফিক্যান্ট হোল্ডিং, এবং 10%-এর উপরে গেলে সেখানে সরকারের কনকারেন্স লাগে। এটা আইনি বিধান। এটার সাথে আসলে মানে ধরেন বাংলাদেশ ব্যাংক যেমন আর্থিক খাতটা দেখবে, কিছু বিষয় মানে আইনগতভাবে সরকারের হাতেও ন্যস্ত আছে। তো এই যে বিষয়টা যে এখন আপনি এই যে একটা গ্রুপের হাতে কনসেন্ট্রেশন দিবেন কিনা, এই যে সিদ্ধান্তটা, এটা আপনি কিভাবে এখন ডিফাইন করবেন, কিভাবে এখানে যাবেন? আচ্ছা, বলেন স্যার, কোনটা বলেন স্যার আপনি? আচ্ছা বলেন। আপনাদের প্রশ্নগুলো একেবারেই ভ্যালিড, সবগুলোই ভ্যালিড। আমি আপনাদের জায়গায় থাকলে হয়তো আমি নওশাদ মুস্তাফা, পরিচালক এসিবিএন স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট, আর নীল দলের মহাসচিব হিসেবে আছি, যেহেতু প্ল্যাটফর্মগুলোর কথা বলা আছেন সেই পরিচয়টাও দিলাম। এটা প্রথম কথা হচ্ছে, আমি কাউন্সিলের এখতিয়ার বা এখতিয়ার না কিনা সেই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। ঠিক বলেছেন, কাউন্সিলের সাধারণ এখতিয়ার হচ্ছে কাউন্সিলের যারা মেম্বার আমরা আছি সবাই, এসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে সিনিয়র ম্যানেজমেন্টের সাথে নেগোসিয়েশন করা, আলোচনা করা, সমস্যার সমাধান করা। কিন্তু যে প্রতিষ্ঠানটায় আমরা আমাদের জীবনের, যেমন আমি, আপনারা যেমন সাংবাদিকতা বিটে অনেকে কাজ করছেন হয়তো 20-25 বছর ধরে, আমার জীবন যৌবন সব কিন্তু বাংলাদেশ ব্যাংকেই দেওয়া। আই হ্যাভ স্পেন্ট 26। সো যখন এইখানে যেখানে আমরা আমাদের, আমি মনে করি, আমি কিন্তু কয়েকদিন আগে গভর্নর মহোদয়কে সরাসরি উনার রুমে জিজ্ঞেস করেছি, স্যার আপনি আমাদেরকে অযোগ্য বলেছেন পাবলিকলি, সালেউদ্দিন স্যার অসৎ বলেছেন, চোর বলেছেন, সালেউদ্দিন স্যারের সাথে আমি কাজ করেছি, ব্রিং হিম। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই উনি কোন অসততাটা পেয়েছেন। তো আমাদের সেটা লাগে, এই লাগাটার থেকে আমরা কিন্তু সরাসরি ওনাকে জিজ্ঞেস অনেকদিন ধরেই করছি। আপনারা যেমন কেউ প্রশ্ন করছেন আগে আমরা অ্যাক্টিভ ছিলাম না, এখন কেন অ্যাক্টিভ। আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের পরে সব ক্ষেত্রে বাংলাদেশের এনভায়রনমেন্টটা কিন্তু একটু হলেও পরিবর্তিত হয়েছে। একটা সময় সরকারি বেসরকারি সব এমপ্লয়িদের, আজকে আমার কিন্তু এখানে সাংবাদিক সম্মেলনে এসে বসার কথা ছিল না, বসতে হচ্ছে। কেন বসতে হচ্ছে? এইবার আসি কাউন্সিলের এখতিয়ারটার প্রশ্নে। কাউন্সিলের এখতিয়ারটা হচ্ছে এই জায়গায়, কাউন্সিল যখন দেখছে যে যখন তড়িঘড়ি করে, আমরা কিন্তু ডিজিটাল ব্যাংক দেওয়ার পক্ষে বিপক্ষে অবস্থান কোনোটাই আমাদের অবস্থান না। সেটা লাইন ম্যানেজমেন্ট যেভাবে কাজ করবে, বাংলাদেশ ব্যাংক আইন পাশ করবে। যেমন আপনারা এটাও জানেন, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন, এখনো প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ক্ষুদ্র ঋণ ব্যাংক হবে কিন্তু লাইসেন্স দিবে এমআরএ। উনি কি সেই জায়গাটায় থেকেছেন বা থাকতে পেরেছেন? পারেন নাই, কারণ সেটা ব্যাংক কোম্পানি আইনের সাথে সাংঘর্ষিক। সেই লাইসেন্স দেওয়ার ভার পরবর্তীতে ওনাকে বাংলাদেশ ব্যাংকের হাতে দিতে হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক সেই কাজটা হয়তো চালিয়ে নিবে। তো এইরকম অনেকগুলা ডিসিশন যেটা আমাদের জায়গা থেকে হয়তো বলার দরকার ছিল না, বলতে হচ্ছে, বিকজ দিস ইজ মেজার্স আর রিকোয়ার্ড। সো আমি মনে করি আপনাদের কাছে এটা আমরা ক্লিয়ার করতে পেরেছি যে আমরা কেন আগে এত কথা বলি নাই, এখন বলছি, যেটা আপনাদের কথা। আর আগে যেটা বলি নাই সেটা হচ্ছে আপনাদের সামনে হয়তো আমরা আসি নাই, কিন্তু ইন্টারনালি ফাইটটা আমাদের কিন্তু আগাগোড়া ছিল।
সময় সমানভাবে যে ফাইট করে গেছেন সেটা না। আবার আরেকটা প্রশ্ন করেছেন কেউ কেউ যে পলিটিক্যালি কেউ অ্যাসাইন্ড হয়ে যাচ্ছেন। এখন আপনি যদি সেটাকে জিয়া পরিষদকে বুঝায় থাকেন, জিয়া পরিষদ কিন্তু একটা বুদ্ধিবৃত্তিক সংগঠন, এবং এটা হ্যাঁ এটা একভাবে ট্রু। আমার হয়তো কথা কেউ একটু মনে কষ্ট নিতে পারেন আমার কলিগরাও। এক সময় যেমন বঙ্গবন্ধু পরিষদের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল, এখন জিয়া পরিষদের সদস্য সংখ্যা বেশি হবে, আবার ভবিষ্যতে অন্য কোনো পরিষদের সদস্য সংখ্যা বেশি হতে পারে। সেটা মানুষজনের, এটা ব্যক্তিগত ব্যাপার। এটা যে এমপ্লয়ি যখন যেদিকে করতে চান বুদ্ধিবৃত্তিক সংগঠন, সেটা আইনি কাঠামোর মধ্যে থেকেই করেন। সেই রকম একেবারে গুলিয়ে ফেলাটা হয়তো ঠিক পুরোপুরি ঠিক হবে না। এইবার আসি আমরা কেন বলছি এই কথা নিয়ে কথা বলছি। কথা বলার মূল কারণটা হচ্ছে দেওয়া উচিত কিনা, কয়টা দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে 10 গেলে আইন অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সরকারের অনাপত্তির বিষয় আছে, সেটা আইনের ধারা। সেই অনাপত্তি নেওয়া হয়েছে বা সরকার অনাপত্তি প্রদান করেছে বলে আমাদের জানা নাই এখন পর্যন্ত। এবং যেখানে প্রধান অর্থ উপদেষ্টাও গতকালকে ফরমালি উনি ওনার কলিগদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তার মানে উনি এবং বলেছেন উনি আজকের পত্রিকায় যে উনি একটা নোট অফ কি জানি একটা নোট রেখে যাবেন ওনার জন্য। তো সেই জায়গায় তার মানে কি উনি এই 1.5 দিন রুটিন কাজ ছাড়া কোনো কাজ করবেন না। একেবারে রুটিন যেগুলো ম্যান্ডেটরি কাজ সেগুলো করতে হবে। রোববারে ডেকে সোমবারে বোর্ড মিটিং করাটা সবসময় আনইউজুয়াল। যদি না কোনো আকাশ পাতাল বিষয় হয়ে যায়, আমাকে এখন ব্যাংকের সিদ্ধান্ত দেওয়ার বিষয়টা, যেমন আপনার বাড়িতে আগুন লাগলে আপনি কোনো নিয়ম কানুন মানবেন না, আপনি যেখান থেকে পারেন পানি এনে নিয়ে পাবেন। কিন্তু আপনার বাড়িতে গ্যাস নাই, লাইনের গ্যাসও কাজ করতেছে না, সিলিন্ডারও নাই, আপনি তখন কিন্তু আগুন জ্বালায় রান্না করবেন না, আপনি হয়তো বাইরের থেকে কিনে আনবেন, গ্যাস অফিসে খোঁজ করবেন। তা আমাদের সিচুয়েশনটা এরকমও না, আমাদের সবকিছু ঠিকঠাক কাজ চলছে। এমন না যে ডিজিটাল ব্যাংক আপনি আজকে লাইসেন্স দিলে সে কালকের মধ্যে ব্যবসায় নেমে বাংলাদেশের ইকোনমিতে পাল্টায় ফেলে একেবারে আমাদেরকে মানে মারাত্মক উন্নত দেশে পরিণত করে ফেলবে। এই তাড়াহুড়াটা আমাদের কাছে সন্দেহজনক। নাম বলাটার কিছু টেকনিক, এটা মাসুম উত্তর দিবে, আমাদের সভাপতি বলবে, আমি বলি। ঠিক আছে, এখন আমরা যেটা বলছি এই তাড়াহুড়াটা আমাদের কাছে খুবই সন্দেহজনক। বলছি আমি বলি, নাম আমি বলবো না, কারণ আমি বলবো না অন্য কারণে। এটার একটা পর্যায়ের ইভালুয়েশনের সাথে আমিও অফিসিয়াল ক্যাপাসিটিতে কাজ করেছি, সেই সিক্রেসি আমি ভাঙতে পারবো না। আমি খোলাখুলি বললাম, একটা পর্যায়ের ইভালুয়েশনে আমিও কমিটি মেম্বার হিসেবে কাজ করেছি অফিসিয়াল দায়িত্বে। তো সেই সিক্রেসির জায়গা থেকে আমি ওইটার কোনো ইনফরমেশন ক্লোজ কলিগস আমি শেয়ার করি নাই, করবো না, সেটা অন্য জায়গা। কিন্তু আমরা খুবই শঙ্কিত। আমরা উনাকে বারবার বলেছি, আমি আরেকটু কথা হয়তো বেশি হচ্ছে আপনাদের উচিত, আজকে যারা আপনারা প্রশ্ন করছেন যে নাম ছাড়া আপনারা নিউজ করবেন না, আপনারা কিন্তু আপনাদের নিউজ করার, আপনারা যদি করতে চান, আপনাদের বিভিন্ন রকম সোর্স খবর জানার, খবর ভেরিফাই করার আছে। আমি আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা সেটাও কাজে লাগাবেন। আমরা তো আপনাদেরকে যতটুকু আমাদের চাকুরি এবং কাউন্সিলের মানে আমাদের যে অ্যালাউ করে ততটুকু আমরা বলার চেষ্টা করছি, একটু বেশিই বলছি। আগে হয়তো আমরা এতটুকুও বলতাম না, সেই দায় মাথা পেতে নিয়েই বলছি। আমরা ভবিষ্যতেও এইটুকু বলতে থাকব। আমরা চেষ্টা করব যে সরকার যারাই ক্ষমতায় থাকুক, সরকার এবং বাংলাদেশ ব্যাংক আলাদা কিছু না। বাংলাদেশে একমাত্র, আমরা আগেও বলেছি, সভরেন এন্টিটি সরকার, রাষ্ট্র। বাংলাদেশ ব্যাংক সরকারের একটা উইং, যাকে অপারেশনাল কারণ থেকেই বাকিটুকু মাসুম আমাদের সভাপতি বলবেন। এর আগে একটু কুদ্দুস বলো। আমি শেখ আব্দুল কুদ্দুস, আমি নওশাদ ভাইয়ের কথার সাথে আমি নওশাদ ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করি। যে আপু কোশ্চেন করছেন যে আমরা 5 আগস্টের আগে কেন আমরা ভয়েস রাইজ করলাম না, আমরা কেন অ্যাক্টিভ ছিলাম না। আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন অনেকেই আমার খুবই পরিচিত, দীর্ঘদিন ধরে পরিচিত। আপনারা জানেন যে 5 আগস্টের আগে ব্যাংকিং সেক্টরে যে ধরনের লুটেরা তৈরি হয়েছে, লুটের বা আবির্ভাব হয়েছিল, এটা সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় মদদে এবং রাষ্ট্রীয় বিভিন্ন যে সংস্থাগুলো ছিল, এই সংস্থাগুলো সরাসরি হস্তক্ষেপে এবং ভিত্তিক যে নিয়োগ ছিল, যে নিয়োগের সিদ্ধান্তগুলো তাদের এখান থেকে আসতো এবং সরাসরি তারা হস্তক্ষেপের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে এই বিশৃঙ্খলা তারা তৈরি করছে। আর আমি
আপনাদের কাছে বিনয়ের সাথে আরেকটা প্রশ্ন করতে চাই। আমি আপনারাও কি 5ই আগস্টের আগে এখন যেমন সক্রিয়, আপনারা সাংবাদিক হিসাবে কি এতটা সক্রিয় ছিলেন? না, আমার মনে হয় আমি যতদূর জানি যে না এটাই আমার মনে হয় কিছু কিছু মিডিয়া এবং এটা নিউজ না না একটু ভাই দর্শক স্যার শোনেন, আমি আচ্ছা বল শোনেন, আমি বাংলাদেশ ব্যাংকে একটু একটু প্লিজ স্যার একটু আমি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি হিসেবে একটু একটু আমাদের দায়িত্ব, আপনাকে প্রশ্ন করা আসলে আমার দায়িত্ব না। জি 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 হ্যাঁ আচ্ছা আপনি আপনি নেন না আপনি বলেন যে আমি এটা এটা আমার আমি এটা ওইভাবে বলতে আচ্ছা মাসুম কথা বলুক, তারপরে আবার আপনারা প্রশ্ন করেন। জি জি স্যার, না, আমরা আসলে ব্যক্তি বা আমরা কোনো গোষ্ঠী বা আমরা কোনো প্রকাশনকে আসলে কোনো বিষয়ে আমাদের এরকম দায় আছে, মানে একেবারে এতদিন যেটা হয়েছে, আপনারা যে কোশ্চেনগুলো বলছেন বাস্তব অবস্থান থেকে উত্তরগুলো দিই। আপনারা যে কোশ্চেন করেছেন এতদিন কেন বলিনি, এখন কেন বলছি, এতদিন বলিনি বলেই কিন্তু আপনারা এই দায়টা আমাদেরকে দিতে পারছেন। এই যে এখন যে প্রশ্ন করছেন এটার কারণ কি? কারণ হলো আমরা এতদিন বলতে পারিনি বা বলিনি। ঠিক একই কথাই আমাকে বলবেন যে আমরা এই দায় বয়ে বেড়াইতে চাই না, কারণ বাংলাদেশ ব্যাংকের এতদিন না বলার আরো একটা কারণ আছে। বাংলাদেশ ব্যাংকের এই কাঠামো, সেই জায়গাটায় আসলে বাংলাদেশ ব্যাংকের আইন কাঠামো অনুযায়ী গভর্নর স্যার কিছু চাইলেন, গভর্নর যদি কোনো নির্দেশ দেন সেইটার এগেনস্টে আইনিভাবে কাউকে কিছু বলার নাই। বলেন বাংলাদেশের সংবাদ, আমাদের বাংলাদেশ ব্যাংক ওয়ার্ডারের যে গভর্নরের ক্ষমতা আর বাংলাদেশ সংবিধানের যে প্রধানমন্ত্রীর ক্ষমতা মোটামুটি এক। স্বৈরাচার হতে চাইলে দুইজনেরই। আপনি দেখেন, আমরা স্বায়ত্তশাসনের কথা বলছি, আমরা কিন্তু কোনো ব্যক্তি স্বৈরা শাসনের কথা বলছি। স্বায়ত্তশাসন হবে প্রতিষ্ঠানের জন্য, ব্যক্তির জন্য নয়। আমরা সবসময় কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের পক্ষে, কিন্তু স্বায়ত্তশাসন মানে এই নয় যে প্রতিষ্ঠানের প্রধান বা স্বৈরাচারী হয়ে উঠবেন। যে স্বৈরাচারী হয়ে ওঠার কারণেই আজকে বোধ করছি, দায়বদ্ধতার জায়গা থেকেই আসলে আজকে সংবাদ সম্মেলনে করছি। আমাদের কাউন্সিলের কাঠামো যদি আপনি দেখেন, সংবিধানের সংগঠন করার অধিকার থেকেই কাউন্সিলের জন্ম হয়। সংগঠন করার শুধুমাত্র এমপ্লয়ীদের সুবিধার জন্যই সংগঠন করা, আর সংগঠনের একটা মূল দায়িত্ব হলো বাংলাদেশের যে ডিপোজিট তাতে স্বার্থ সংরক্ষণ করাও। এতদিন বলিনি বলে আজকে বলবো না, এইটা যদি আপনি মনে করেন তাহলে তো ভবিষ্যতেও আর কখনো কেউ বলবে না। আমরা গতকাল না বললেও আজকে বলছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ বলবো। আর একটা কথা বলেছেন আপনারা যে স্বজনপ্রীতির একটা উদাহরণ চেয়েছেন, আমি আপনাদেরকে স্বজনপ্রীতির কিছু স্পেসিফিক উদাহরণ দিই। বাংলাদেশ ব্যাংকের একজন কনসালটেন্ট আছেন, বছরের সাথে ইতিপূর্বে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা কোনোভাবে বিদেশি কাজ করেছেন, এইটাই ওনার একমাত্র, কখনো করে দেখেন নাই। কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্ডারের যে সংশোধনের মূল কমিটি, সেই কমিটির হেড বাংলাদেশ ব্যাংকের যে এখন যে আমাদের আরেকজন উপদেষ্টা আছেন, উনি আমাদের আমি একটু উদাহরণ দিই। সরি, আমি ভুলে গেছি, মাসুম শেষ করবে পুরো। আপনারা স্বজনপ্রীতির কথা বলেছেন না, ইফতি ইসলাম বলে এক ভদ্রলোক, উনাকে গভর্নর মহোদয় নিয়োগ দিয়েছিলেন কোনো অ্যাপ্রুভাল ছাড়া। পরে বোর্ড সেটা পাস করে নাই, উনাকে চলে যেতে হয়েছে। কিন্তু বোর্ডের অ্যাপ্রুভাল ছাড়া এর আগে উনি বাংলাদেশ ব্যাংকের কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের 3-4 ডিপার্টমেন্ট মিটিং টিটিং করে সেগুলো আপনারাও রিপোর্ট করছেন, আপনারা জানেন। আই হোপ অনেকেই আপনারা জানেন। ইফতি ইসলাম ওনার নাম, পুরো নাম। এবং খুব সেন্সিটিভ ইস্যুতে উনার নিয়োগ ছাড়া, কোনো কন্ট্রাক্ট ছাড়া উনাকে সেই জায়গায় কাজ করতে দেওয়া হয়েছে। আমরা বাধা দিয়েছি, মৌখিকভাবে বলেছি, বারবার বলেছি, ফাইনালি বোর্ড কিন্তু বাতিল করেছে। আমি নাম বলছি, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ান, কি উনার নাম, উনাকে
ব্যাংক সংস্কার কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। আমি পার্সোনালি সেটা ওনাকে বলেছি। আপনি যদি স্যার ওনাকে যোগ্য মনে করেন, ব্রিং হিম, টেল হিম টু রিজাইন ফ্রম দ্য ব্যাংকস বোর্ড এন্ড জয়েন হিয়ার। বাট এটা ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা একজন থাকতে পারেন না। যে কারণে সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডে প্রথমে ব্যাংকিং সচিব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের থাকার কথা থাকলেও তারা যেহেতু বাংলাদেশ ব্যাংকের বোর্ডে আছেন, তারা পারেন না, তারা ওখানে যান নাই। এটাও আপনাদের জানা। আমি কি ক্লিয়ার দুইটা উদাহরণ দিতে পেরেছি স্বজন প্রীতির? আমাদের বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে উপদেষ্টা মহোদয় আছেন আহসানুল্লাহ স্যার, ভাই, আমি একটু আপনাকে জিজ্ঞাসা করি যে আপনারা আসলে যে উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনটা ডেকেছেন, হ্যাঁ, সেটা আমার মনে হচ্ছে যে আপনারা যদি আমাদেরকে কিছু নথি দিতে পারতেন তাহলে ভ্যালিড কিছু হতো। তাছাড়া একদম হাওয়ার উপরে এই প্রেস ব্রিফিংটা ডাকা হয়েছে, এটা আমার মনে হচ্ছে। এবং আপনারা একটু স্পেসিফিক করে আপনাদের কাছে আমি একটু কোশ্চেন করতে চাই যে আপনারা সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে নিয়ে এভাবে প্রকাশনা করছেন, আপনারা সরাসরি বলবেন যে তার পদত্যাগ চান কিনা আপনারা, এটা একটা আমার কোশ্চেন। ঠিক আছে, আর একটা বিষয় হলো যে এই যে ইসের কথা বলেছেন, এই ডিজিটাল ব্যাংক কিন্তু হঠাৎ করে হয়নি। ডিজিটাল ব্যাংক এটা একটা গাইডলাইন্স করা হয়েছে গত নভেম্বর মাসে। এরপরে এর আগে যখন নগদ এবং কড়ি দুইটা প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেটা স্থগিত করা হয়েছিল। বিভিন্ন প্রক্রিয়া শেষে ডিজিটাল ব্যাংক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তো আপনারা হঠাৎ করে এই লাস্ট 10 দিনে 2 দিন এরকম বিদ্রোহী হয়ে গেলেন, এটা নিয়ে তো বারবার কোশ্চেন আসবে, এটাই স্বাভাবিক। এবং আপনি একদম হাওয়ার উপরে আমাদেরকে ডেকে এইভাবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা এক ধরনের সাংবাদিকদেরকে খুব সস্তা হওয়া হচ্ছে আপনাদের পক্ষ থেকে। হ্যাঁ, আর কুদুস ভাই যেটা বললেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে জানতে চাই যে কি করে নাই, আপনার 24 সালের 5 আগস্টের আগে ঘটনা ঘটেছে, কোনো না কোনো গণমাধ্যমে আসে নাই, এরকম কোন ঘটনা এখন যদি বলতে পারেন তাহলে আমরা সেটা একটু নতুন করে বড় করে লিখতে চাই। দয়া করে এটা একটু বলবেন। আর আপনারা সালেউদ্দিন আহমেদ উনি কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন যে আসলে স্বায়ত্ত শাসন দিলেই হয় না, সেটা ইউজ করতে জানতে হয়। তো আপনারা এই স্বায়ত্ত শাসন চাচ্ছেন, আবার বলতেছেন যে গভর্নরের ক্ষমতা আবার অবারিত। উনি একটা ডেকেছেন, সেটার এগেনস্টে আবার আপনারা প্রেস ব্রিফিং করছেন। তাহলে তো আপনারা আসলে স্বায়ত্ত শাসন চান না, এটাই মনে হচ্ছে। কারণ উনি যদি করে ফেলে, দেখা যাক সরকার কি করে, তারপরে আপনারা সেটাকে সাপোর্ট না করে আপনারা এভাবে যদি বিরোধিতা করেন, সেটা আর আপনারা যে উনি যে নিশ্চিত ডিজিটাল ব্যাংক দেওয়ার জন্যই আজকের এটা দেখেছে, এটা অবশ্যই একটা প্রুফ আপনার। ধন্যবাদ। আমি একটু ভাই আমাদের বাংলাদেশ ব্যাংকে যারা বিশেষ করে যেসব সাংবাদিকরা কাজ করে, তারা মোটামুটি সবাই কিন্তু সত্তা ছিলেন, কিন্তু ওভারঅল যে দেশের যে সাংবাদিকতা, আমি বলছি যে সবাইকে আমি কিছু বলে নাই, কিছু কিছু সাংবাদিকতা যারা এই যে পক্ষে আমি কিন্তু আপনাদেরকে আমি রনি ভাই, আমি আপনার আজকে যে শুধু ডিজিটাল ব্যাংকিং এর জন্যই বোর্ড মিটিং ডাকা হয়েছে, এটা প্রুফ আপনাদেরকে দিব। আজকে যে ব্যাংকে যে সেই এজেন্ডাটা আপনাদের অ্যাপ্লাই দিব, দেখবেন যে এটা শুধু ডিজিটাল ব্যাংকিং এর জন্যই না, আরো কোনো কিছুর জন্য ডাকা। আর দ্বিতীয়টা, আপনি ঠিকই বলেছেন, আমরা একদিকে স্বায়ত্তশাসন চাই, আবার গভর্নরের বিরুদ্ধে আপনাদেরকে বলতেছি, বিষয়টা আসলে কন্ট্রাডিক্টরি। আমি কিন্তু আপনাকে এই শুরু করেছিলাম, তখন আপনি আবার কোশ্চেন করছেন, সেটা হলো স্বায়ত্তশাসন জন্য নয়। আমরা সবসময় কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের পক্ষে, কিন্তু স্বায়ত্তশাসন মানে এই নয় যে প্রতিষ্ঠানের প্রধান সাবেক প্রধানমন্ত্রী এটার বাস্তব উদাহরণ। স্বায়ত্তশাসন মানে হলো প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে তার নিজস্ব আইন, বিধি এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে চলবে। গভর্নর মহোদয় এখন যা করছেন তা স্বায়ত্তশাসন নাই, তা একান্তই ব্যক্তি স্বৈরশাসন। এই ব্যক্তি স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা বলছি, স্বায়ত্তশাসনের বিরুদ্ধে নয়। আজকে আপনারা একটা কথা গতদিনও বলেছিলেন যে স্বায়ত্তশাসন দিলে সেটা আমরা রক্ষা করতে পারবো কিনা, ডিনাই করবে কিনা। সেই জায়গা থেকে বলবো
দক্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত কোনো মানে প্রতিষ্ঠান স্বায়ত্তশাসনকে অ্যাবিউজ করবে না, স্বায়ত্তশাসনকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করবে, এমন জায়গায় নিয়ে দাঁড়াবে যেটা মনে দিয়ে বাংলাদেশের অর্থনীতির সর্বোত্তম ব্যবহারটাই হচ্ছে। আমরা সেই জায়গা থেকেই গভর্নর্স বা মানে একক সিদ্ধান্ত নেয় সেইগুলোর বিরুদ্ধে বলাটাই আমাদের নৈতিক দায়িত্ব বলেই আমরা সংগঠন করি। সেই জায়গা থেকে আমি আবারও বলছি, এতদিন বলিনি বলে ভবিষ্যতে বলবো না, সেরকম জায়গা থেকে আমরা চিন্তা করে স্বায়ত্তশাসন চাচ্ছি না। স্বায়ত্তশাসনটা চাচ্ছি এই জন্য যে আমরাও আমাদের জায়গা থেকে বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আমরা যেন কোনোভাবেই আর খাদের কিনারে যেতে না হয়, একটা গ্রুপের হাতে জন্য সবকিছু। আপনি দেখেন একটু আগে একজন বলছেন, ম্যাডাম বলছেন যে 4টা ব্যাংক ছিল হলো একটা, যে 5টা হয়েছে 4টা ব্যাংক একটা গ্রুপের হাতে। এখনো কিন্তু ডিজিটাল ব্যাংক যেটা দেওয়ার চেষ্টা বিকাশকে, এখন বিকাশকে যে ডিজিটাল ব্যাংক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিকাশের 51% শেয়ার হোল্ডার হলো ব্র্যাক ব্যাংক। এখন ব্র্যাক ব্যাংকের হাতে যদি, তার মানে কি ব্র্যাক ব্যাংক নিজে একটা ব্যাংক আছে, আবার ডিজিটাল ব্যাংক দিয়ে বিকাশকেও সে ব্যাংক হিসেবে করতেছে, একটা মনোপলি তৈরির একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং এটা এক ব্যক্তির হাতে পুরো মার্কেট স্ট্রাকচার চলে যাচ্ছে। ইতিপূর্বে ব্র্যাক ব্যাংকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করার চেষ্টা করা হয়েছে, আমরা ইন্টারনালি এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এখন যেহেতু দেখছি যে একটা গোষ্ঠী হচ্ছে, আপনি আজকে যেটা বলছেন 4টার সময় আমরা কি করেছিলাম, কালকে বলবেন ব্র্যাক ব্যাংকে হাতে দেওয়ার সময় আপনি কি করেছিলেন। সেই দায়বদ্ধতা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সততার অংশ থেকেই আমরা এটার প্রতিবাদ করছি, এবং আমরা কোনোভাবেই চাই না এই, আপনি দেখেন যেটা একটু আগে আইনি ব্যাখ্যা দিচ্ছেন যে 10%-এর বেশি হলে সরকারের অনুমোদন লাগে। আপনি আমাকে বললেন আজকে যদি অনুমোদন দেওয়া হয়, যেটা সত্য হচ্ছে আমরা ধারণা করছি, এবং আমরা ইনফরমেশন নিয়েই তো আপনাদের কাছে বিষয়টা বলতেছি, সেটাই 10%-এর বেশি যদি যায় তাহলে সরকারের অনুমোদন লাগে। আজকে কোন সরকারের অনুমোদন নেবেন আপনি? সেই জায়গা থেকে আপনারা যতটাই জায়গাও আমরা যেরকম সম্মান করি, আমাদের নৈতিক জায়গাটাও আপনারা সম্মান করবেন, সেই জায়গা থেকেই সেটা মনে করেই আমরা বলছি। আমি বলি না, শোনেন, গভর্নরের পদত্যাগ চাই কিনা এইটা একটা অনেক বড় প্রশ্ন। নতুন সরকার আসবেন, তারা তাদের ইসের মতো দেখবেন। কাউন্সিল আসলে গভর্নরের পদত্যাগ চাইবে এরকম অবস্থানের বিষয় না। তবে একজন ব্যক্তি পরিবর্তনই আসলে সমাধান নয়, তবে নেতৃত্বের পরিবর্তন যদি স্বচ্ছতা এবং স্বৈরাচারিতা, পেশাদারিত্ব ফিরিয়ে আনে, তবে তা অবশ্যই প্রয়োজন। বর্তমান গভর্নর নিজেই স্বীকার করেছেন যে তার কোনো স্ট্র্যাটেজি বা কৌশল ছিল না এই 5টি ব্যাংক এক করা, বা শুরু হয়েছে তখন কিন্তু এই রিজলিউশন অ্যাক্ট মানে অর্ডিন্যান্সটা চালু হয়নি। মানে কি, একটা সিদ্ধান্ত আগে নিয়েছেন, পরবর্তীতে আইন করে এটাকে মানে প্যাট্রোনাইজ, আইনি ভিত্তি দেওয়া হচ্ছে। এরকম যদি মনে হয়, আমরা চাই এমন নেতৃত্ব যিনি আমানতকারীদের মনে ভয় না জাগিয়ে আস্থা ফিরিয়ে আনবেন। আমরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে নিয়ে নিয়মতান্ত্রিক সংস্কারের পক্ষে, আমরা সংস্কারের বিপক্ষে না, কিন্তু সেটা কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত। আমরা বাংলাদেশ ব্যাংকের একটা উচ্চ পর্যায়ের বোর্ড আছে, বাংলাদেশ ব্যাংকের এসএমটি একটা সিনিয়র ম্যানেজমেন্ট টিমের একটা আছে। আমরা চাই সিদ্ধান্তগুলো এসএমটি থেকে আসুক। আমার মনে হলো বাসায় বসে পড়ে আগামী আজকে নির্দেশ দিয়ে বোর্ড মিটিং করে ফেললাম, এরকম সিদ্ধান্তের পক্ষে আমরা না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান, নিউ ওয়েস্ট পত্রিকা। ডিজিটাল ব্যাংকের যে কথা বলেন যে বিকাশে করেছিল, তারপর জমা দেওয়ার পরে সেটা যাচাই করে বিআরপিডি হচ্ছে গ্রিন সিগন্যাল দিলে, তারপরে হচ্ছে এটা বোর্ড মিটিং এ পাস হওয়ার কথা। তাহলে কি আপনারা বলছেন যে বিআরপিডি কে বাইপাস করে বা বাইপাস করে কি গভর্নর এই সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? যে আইনে যে ব্যাখ্যা দিলেন আপনি যে 10% যে কনসেন্ট্রেশন আছে এখানে আইনের ব্যাখ্যায় ঘটে, তাহলে কি বিআরপিডি কি এখানে কোনো অবজারভেশন দিয়েছে কিনা? বিআরপিটির অবজারভেশন একান্তই আমাদের প্রাতিষ্ঠানিক সিক্রেসি। অবজারভেশন দিয়েছে কিনা এটা আসলে প্রাতিষ্ঠানিক কথা নয়,
কিন্তু আমরা যেহেতু সাদা চোখে আইনের ব্যত্যয় দেখছি এবং মনে করছি যে একটা গোষ্ঠীর আন্ডারে সবকিছু চলে যাওয়ার একটা ষড়যন্ত্র চলছে, সেটার এগেনস্টেই আমরা বলছি। বিআরপিডির কথাটা ধন্যবাদ। ভাই আমার এই প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারাই বললেন যে গভর্নর স্যার এর আগে কিছু ওনার নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনকি অ্যাডভাইজার নিয়োগ দেওয়ার পরে বোর্ড সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তো আপনারা গভর্নর স্যার বেআইনি কিছু করে অথবা এখানে আইনকে বাইপাস করে কিছু করা যায়, বোর্ড তো গভর্নর স্যার একা চালায় না, সেখানে তো বোর্ডে এমনকি বাইরের মেম্বাররাও আছে, যেখানে প্রথমবারের মতো যে আমরা দেখলাম যে যারা বাংলাদেশ স্টেক হোল্ডারদের মধ্য থেকে বোর্ডে দিয়ে বোর্ডটাকে শক্তিশালী করা হয়। যদি সেটা বেআইনি কিছু হয় বোর্ড অ্যাপ্রুভ করবে না। আপনাদের কি আসলে বাংলাদেশ ব্যাংকের পুরো বোর্ডের বিরুদ্ধে? না না না, একটু আমি এটা বলি না, পুরো বোর্ডের বিরুদ্ধে অনাস্থা না। বোর্ড সেটা দেখবে, আপনারা দেখেন যে এর আগেও বোর্ড সিদ্ধান্ত দিয়েছে, অর্থাৎ গভর্নর যেটা অ্যাপ্রুভ করেছেন, পরবর্তীতে বোর্ড সেটা ডিসএগ্রি করেছে, খারিজ করে দিয়েছে। এখানে সিচুয়েশনটা হচ্ছে এরকম, ধরেন অনেক ক্ষেত্রে আপনি যদি একটা থ্রেশহোল্ড বলেন বা ফ্লেক্সিবিলিটির একটা জায়গা বলেন, যে গভর্নর একটা কাজ করেছে, বোর্ড মেম্বাররা অনেক সময় হয়তো গভর্নরের সম্মান রক্ষার্থে তারা বিবেচনা করলে করতে পারেন, কিন্তু আমরা চাই যে এই জিনিসটা যেটা সেটা হলো ইমার্জেন্সি। গভর্নর যদি এক্সিকিউটিভ, উনি ওনার প্রয়োজন মনে করলে উনি একটা ব্যবস্থা নিতে পারেন, কিন্তু একজন উপদেষ্টা নিয়োগ, তার পরিচিত জনরে প্রোভাইড করা, এটা ইমার্জেন্সি কোনো ইস্যু না। তো এই যে একটা বাইন্ডিং এ ফেলে দেওয়া বোর্ড মেম্বারদের, সেটাতে গভর্নর মহোদয় অন্য বোর্ড মেম্বারদের উপর একটা বাইন্ডিং তৈরি করুক বা একটা চাপ তৈরি করুক, যেভাবেই হোক, বা ইমোশনাল একটা চাপ দেখ, সেটার বিপক্ষে আমরা। ভাই আমি প্রশ্ন দেরিতে আসছি যায় না, মানে শুধু কি বিকাশের কথা বলছেন? শুধু বিকাশকে দেওয়ার জন্যই কি 10টা প্রতিষ্ঠান? আচ্ছা, রিজভি উত্তরটা আমি দিই। আমরা কিন্তু আপনি পরে আসছেন বলে, আর রনির প্রশ্নের একটা উত্তর দেই, আমি পার্সোনালি দেই। রনি, সাংবাদিকদের সস্তা মনে করছি, এইটা বোধহয় একটু বেশি আক্রমণ হয়ে গেল আমাদের প্রতি। হ্যাঁ, কুদ্দুস যেটা বলেছে সে বলতে চেয়েছে সেভাবে না, অবশ্যই জায়গা থেকে যে কাজ করেন প্রত্যেকটা কাজের জায়গায়, কিন্তু এই যে আর রিপোর্ট করবেন না, না করতেই পারেন, আপনাদের প্রফেশনাল এথিক্স, আপনাদের প্রফেশনাল একটা বাতাবরণ, সমস্ত মানে সিক্রেট না, মানে সেন্সিটিভ ইনফরমেশন যদি আপনি নথির উপরে ভিত্তি করে করেন, আমার মনে হয় না ইভেন মানে রনিও সমস্ত নিউজ কথা বলে মুখের ভিত্তিতেও করতে হয়েছে অনেক সময়। করেন নাই, যদি এটা আমারে বলেন তারপরে নথি চাইবেন, তারপরে আমার যদি বলেন আপনি যে না আমি সমস্ত নিউজ আমার ব্যাকআপে নথি আছে, তাইলে আমি আপনার সাথে নথি যেমনি বাড়ি চুরি করে আইনা ওটাও দিব। গেল এক। দ্বিতীয় হচ্ছে রিজভি যেটা বলেছেন, আমরা কিন্তু বিকাশের কথাটা প্রসঙ্গক্রমে উদাহরণ চেয়েছে এবং বলেছে। আমাদের অবস্থানটা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়াটা কতটুকু আমার এই মুহূর্তের নেসেসিটি, মারাত্মক নেসেসিটি, যেখানে অর্থ উপদেষ্টাও গতকালকে উনি একরকম ফেয়ারওয়েল নিয়ে নিয়েছেন, উনার আনিসুর রহমান সাহেব নিয়েছেন, আনিসুজ্জামান শেখ বশির সাহেব আজকে নিচ্ছেন। সেই জায়গায় কেন মানে রোববারে নোটিশ করে সোমবারে বোর্ড মিটিং করতে হবে তড়িঘড়ি কেন? এই জন্য প্রশ্নটা জেগেছে যে আসলে কি হচ্ছে, এবং 10% শেয়ার হোল্ডিং এর, তাহলে সেটা সরকারের এনওসি লাগবে। এটা ব্যাংক কোম্পানি আইনের বিধান। ব্যাংক কোম্পানি আইন আমরা সংশোধিতটা পাঠিয়েছি, সেটা অ্যাপ্রুভ হয় নাই, সেটা আপনারা জানেন। তো সেইটা অ্যাপ্রুভ হওয়ার আগে সেখানে কি আছে পুরোটা তো আমরা জানি না এখনো, যারা কাজ করেছেন তারা জানেন। এক্সিস্টিং আইনটাই আমরা জানি, সেই আইনের এই ব্যত্যয় ঘটাতে গেলে সরকারের অনুমোদন লাগবে। আমরা যতটুকু জেনেছি সরকার এখন পর্যন্ত সেই অনুমোদন দেয় নাই। সেই মিটিংটা আজকে কেন হচ্ছে আমরা যাদেরকে সবচেয়ে বেশি ডিপেন্ড করি, আরেকজন এখান থেকে বলেছিলেন, ওনার নামটা আমি জানি না, সামনে আমরা বোর্ড মেম্বারদের উপরে অনাস্থা নাই। আর আপনি যেটা বলেছেন বোর্ড মেম্বার আগেও সমাজের অন্য অংশের মানুষ ছিলেন, এখন বদলেছে, তো বোর্ড মেম্বারদের উপর আমাদের আস্থা আছে, কিন্তু আমরা বোর্ড মেম্বার আমাদের চিঠির কপিটা দেওয়া হয়েছে, তারা জানেন। পাশাপাশি আমরা মনে করেছি আপনাদেরকে জানানোটাও আমাদের কর্তব্য। না 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 না, একটা নাম আছে কিনা আমরা বলছি না, আমরা জানি না।
ডিজিটাল ব্যাংকের নিশ্চয়ই সবগুলো নিয়েই উঠবে, যেগুলো উঠবে, যেগুলো আসছে সেগুলো সবগুলোই উঠার কথা। কিন্তু কথা হচ্ছে আপনি যদি, আপনারে আমি প্রশ্ন করি পাল্টা, আপনি যদি আজকে গভর্নর স্যারের জায়গায় থাকতেন, আপনি কি আজকে এই বোর্ড মিটিংটা ডাকতেন? ইয়েস নো, তারপরে আপনি বাকিটা বলেন। নাই তো, এই যে এটা আপনি দিচ্ছেন না। বারবার বলেন নাই, বারবার বলেন নাই যে আপনি মাত্র আসছেন, প্লিজ। আচ্ছা আসুন স্যার, ওনার না না, সেটা তো বললাম, সবগুলাই যাচ্ছে, কিন্তু কেন আমি আজকে করছি? হোয়াই সো আর্লি, সো কুইক? যেখানে এটা প্রশ্ন করে আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মাসুমি, আমি চাইল্ড 24 কাজ করি। ভাই এই আপনাদের সংবাদ সম্মেলন যে প্রসঙ্গে ডেকেছেন গভর্নর এগেইনস্ট, ঠিক এটার সাথে যারা কিন্তু একটু সম্পৃক্ত আছে রাজনীতির ভিতরে বা ওই সরকারি দলের ভিতরে ঢুকে যাওয়া বা তাদের সাথে সম্পৃক্ত বেড়ে যাওয়ায় বিভিন্ন সময় এর আগে দেখেছি আমরা বিভিন্ন ব্যাংক খাতে বা বাংলাদেশ ব্যাংকের যে মান সম্মান ক্ষতি হয়েছে, আসলে তো ওইভাবেই রাজনৈতিক দলগুলো বা ব্যাংকের লোকজন এসে আপনাদের সাথে রিলেশন ডেভেলপ করেছে। 5 তারিখের পরেও কিন্তু দেখেছি যে বিআরপিটিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ আগমন, ব্যাপক আগমন হয়েছে। এবং যদি আপনি বলেন যে যে ঋণ তফসিলের জন্য যে একটি কমিটি হয়েছিল, সেইখানে আমরা দেখেছি যে রাজনৈতিক প্রভাবে তারা কিন্তু হয়েছে, অনেক সুযোগ সুবিধা পেয়েছে। লাস্ট দেখলাম যে এই যে 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়, সেখানে 3টা যে ছাড় পেয়েছে, যে 3টা বন্ধ না হওয়ার, সেখানেও দেখেছি যে রাজনৈতিক যে 3টা সব মিলিয়ে আপনাদেরও দেখেছি যে মিটিং মিছিল করতে, আপনারা দেখেছি এখানে আমাদের রাজনৈতিক বড় কর্মী এসেছে, আপনাদের কর্মকর্তারা তাদের পিছনে পিছনে ঘুরেছে। সব মিলিয়ে আপনারা কতটুকু আসলে নিজেদের সংশোধন করতে পেরেছেন এই যে রাজনীতি থেকে বেরোয় আসা বা ক্ষমতার থেকে? আপনারা তো নিজেরাই তো একটা বাংলাদেশের বড় ক্ষমতার জায়গা, আপনাদের নিজেরা কতটুকু আপনাদের নিজেদের সংশোধনে কি করেছেন? যে বিআরপিটিতে কেন দিনে 30 জন রাজনৈতিক কর্মী মানে ভিজিট করেছে, এই প্রশ্নগুলো কি আপনারা নিজেদের মধ্যে নিজেদের মানে এই সংশোধনের জায়গা কি করেছেন কিনা প্লিজ? মাসুমের এই কারণে এটা আসলে বাংলাদেশ ব্যাংকের সবার প্রতি প্রশ্নটা, শুধু কাউন্সিলের প্রতি না। মাসুম আমাকেও চিনে অনেক বছর ধরে। এখন কথাটা হচ্ছে, রাজনীতি করেন বলেই একজন তার ব্যবসা প্রতিষ্ঠানের একটা কাজের খোঁজ করার জন্য বাংলাদেশ ব্যাংকে আসতে পারবেন না, বিষয়টি এরকম না। আমি আওয়ামী লীগও করি নাই রে ভাই, বিএনপিও করি নাই কোনোদিন, এখনো করি না। কিন্তু আমার কাছেও আওয়ামী লীগ, বিএনপির এবং আরো অন্যান্য রাজনৈতিক দলের বহু লোক আসেন, সেটা ব্যক্তিগত পরিচয় আসেন। কারোর কাজ করার মতো হইলে করি, না করার হইলে করি না। সোজা ভাষায় বলে দিই, ভাই সরি, এটা করার মতো না, চা খেয়ে চলে যেতে পারে। এখন কথা হচ্ছে, নীতি সহায়তার যে কমিটি কাজ করেছে, আপনাদের কাছে স্পেসিফিক কোন ইস্যু থাকে আপনারা জেনেছেন, তাহলে সেটা আপনারা নিউজ করেন, আমরা গভর্নর স্যারকে জিজ্ঞেস করতে পারবো, আমরা তাদেরকেও প্রেশার দিতে পারবো। কারণ নীতি সহায়তার কমিটিতে তো শুধু বাংলাদেশ ব্যাংকের লোক ছিলেন না, বাংলাদেশ ব্যাংকের 2 জন ছিলেন, বাইরের ছিলেন 3 জন, তাই না? একজন সরকারের যুগ্ম সচিব, একজন ব্যবসায়ীদের প্রতিনিধি, আরেকজন ছিলেন সাবেক ব্যাংকার মামুন রশিদ সম্ভবত। তো সেই কমিটির পুরোটা দায়ভার বাংলাদেশ ব্যাংকের যে 2 জন ছিলেন তাদের উপর চলে আসাটাও, যেমন 2 জন সদস্য না, মেম্বার প্রেসিডেন্ট 2 জন, তো সেটাও যেমন ঠিক না। আবার আপনি যেটা বলেছেন এটা ভ্যালিড প্রশ্ন, আমরা নিজেদের সংশোধন করতে পারছি কিনা। সেই সংশোধনটা কিন্তু মাসুম ফাইটটা প্রতিনিয়ত, এবং ফাইটটা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের। এটা আপনি যখন এজ এ হোল জিজ্ঞেস করবেন, এক একজন, কেউ হয়তো মনে করেন বড় রাজনৈতিক নেতা আসছেন, তার সাথে একটু যাই, গিয়ে একটা ছবি তুলি, ফেসবুকে দিলাম, একটু ভালো লাগে, উনি এখন মন্ত্রী মহোদয়, উনি অমুক, উনি তমুক। এটা আমার মধ্যে কোনোদিন ছিল না, কারোর সাথেও তুলি নাই। 2-4 জন মন্ত্রী এমপির সাথে যে আমারও পরিচয় নাই, বিষয়টা এরকম না, আছে, এখনো আছে, আগেও ছিল। তো এইটা আসলে এজ এ হোল উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু যারা আমরা সচেতন ভাবে মনে করি যে আমার সেন্ট্রাল ব্যাংকিং প্রফেশনে আমি যখন চেয়ারটায় বসছি, এই চেয়ারটার মর্যাদা আমাকে, আমি জানি আজকের থেকে কয়েক বছর পরে যখন চাকরি শেষ হবে, তখন আমাকে আর কেউ ওই জিজ্ঞেস করবে না, আমার এখানে আসবে না, খোঁজ করবে না। কিন্তু যতদিন আছি এই মর্যাদাটুকু রক্ষা করেই যেতে চাই। এবং আমি এটা জানি, এই জায়গাটায় আমি একা না, আমার অসংখ্য কলিগ আছেন। হ্যাঁ, সবার হয়তো ভয়েসটা আমার মতো সব জায়গায় যায় কথা বলেন না, গভর্নরকে চ্যালেঞ্জ করতে পারেন না, সেটা অন্য। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ম্যাক্সিমাম লোকজন এখনো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে উইথ অল ডিউ রেসপেক্ট এন্ড বিনয়, যে এক ছাদের নিচে বাংলাদেশে এতগুলো অনেস্ট এবং এতগুলো ক্যাপেবল অফিসার আর কোথাও নাই। দুঃখ হলো তাদেরকে আমরা প্রপার গাইডেন্স, প্রপার লিডারশিপটা দিয়ে বেস্ট কাজে লাগাতে পারছি না। সেই আফসোস থেকেই কিন্তু আমরা বারবার গভর্নরের, আপনি কি চেঞ্জ করবেন আমাদেরকে বলেন, চেঞ্জ তো আমাদের মাধ্যমে হতে হবে। ডিরেক্টরদের মাধ্যমে যদি সেটা কমিউনিকেট না হয়, ইন্টারনাল আমাদের
অনেক চেঞ্জ ইনিশিয়েটিভ আমরা সেই ফখরুদ্দিন স্যারের সময় থেকে করছি, আমরা পারি নাই, কারণ কমিটমেন্ট আমরা নিতে পারি নাই, আমরা সবাইকে একসাথে মুভ করতে পারি নাই, সেই জিনিসটা আমরা ঘটতে দেখি নাই। আমাদের আশা ছিল ডক্টর হাসান এইচ মনসুরের প্রতি, উনি অনেক উঁচু পর্যায়ের পড়াশোনা করা, দুর্দান্ত রেজাল্ট, বড় জায়গায় কাজ করেছেন, উনার ভিশনটা আমরা আরো অনেক